নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো যেখানেই আছো। যেহেতু জানোই আমি একটা নতুন জায়গায় এসে গিয়েছি, সকল কিছু ছেড়ে, নিজের রাজ্য, নিজের শহর, নিজের ঘর, কর্মস্থল সকল কিছু ছেড়ে একটা নতুন জায়গায় এসে গিয়েছি। আর নতুন জায়গায় আসার পর জানোই যে ইট টেক্স টাইম, কোনো একটা জায়গায় যাওয়ার পরে অ্যাডজাস্ট হতে সময় লাগে। তাই এই কয়দিন তোমাদের জন্য স্পেশালি কিছু করতে পারিনি, যদিও তোমাদেরকে আমি আসার আগে কথা দিয়ে আসছি যে তোমাদের জন্য যতখানি সম্ভব হয়, যতখানি আমি পারি তোমাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। সো তাই তোমাদেরকে কথা দিয়েছিলাম যেহেতু, আর তোমাদের হাফিলি এক্সাম যেহেতু সামনে আসছে, তাই আবার তোমাদের সামনে আমি হাজির হয়েছি। একটা ভিডিও এক্সপ্লেনেশন আজকে দেব তোমাদেরকে, যেটা তোমাদের ক্লাস 10-এর যে বেঙ্গলি বুক আছে সেই বেঙ্গলি বুক থেকে একটা কবিতা, যেটা খুবই সুন্দর কবিতা, একটা চতুর্দশপদী কবিতা। আর বাংলা জগতে যিনি এই কবিতাটাকে এনেছেন বা চতুর্দশপদী কবিতা যে ক্রিয়েট করেছেন আমাদের বাংলা সাহিত্যেতে, যে বাংলা সাহিত্যের মধ্যে মডার্নাইজেশন নিয়েছেন, তার বিষয়েও তোমাদেরকে আমি বলবো। তো বলার আগে একটু হিন্ট দিই, এই কবিতাটা যেটার উপর লেখা হয়েছে না, সেই টপিকটা আমাদের বাঙালিদের সঙ্গে না খুবই নিবিড়ভাবে জড়িত। যত বাঙালি আছে তারা সারা বছর 12টা মাস অপেক্ষা করে এই সময়টার জন্য। কোনো কিছু ধরতে পারো আমি কি বলতে চাইছি? 12টা মাস বাঙালিরা অপেক্ষা করে এই সময়টার জন্য। কোন সময়টা? আরে যখন কাশবনে কাশফুল ফোটে, যখন বাতাসে শিউলির গন্ধ ভরে আসে, যখন শরতের ছোঁয়া আমাদেরকে ছুঁয়ে নেয়। কিছু ধরতে পারছো আমি কার কথা বলছি? যখন ভোরে কিছু বার্তা আমাদের কানে আসে, কিংবা একটা গানে আছে, শিশিরে শিশিরে, শুনেছি কিনা জানি না আমি, অর্থাৎ আগমনীর আশার বার্তা আমাদেরকে দিয়ে যায়। তার ওপর বেসড করে, অর্থাৎ আগমনী বলতে গেলে মাতা দুর্গার উপরে বেস করে একজন কবি চতুর্দশপদী কবিতা লিখেছেন। আর তিনি হলেন কে জানো কি? আমি মাত্রই বললাম না, বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা আনা প্রথম কবি, যাকে মহাকবি বলে আখ্যা দেওয়া হয়েছে, যিনি বাংলা সাহিত্যের মধ্যে মডার্নাইজেশনকে নিয়ে আসছেন, যিনি খুব ছোট বয়সে নিজের ধর্মকে পরিবর্তন করে নিয়েছিলেন, যিনি নিজের মাতৃভাষাকে একসময় তুচ্ছ বলে মনে করেছিলেন, যিনি ধর্ম পরিবর্তন করার জন্য তেজ্যপুত্র হয়েছিলেন। আমি কার কথা বলছি ধরতে পারছো কি? পারছো না? চলো আমি বলেই দিই। তিনি বাঙালি কবি, বাট তার নামের মধ্যে ইংরাজি নাম আছে, তার নামের ইনিশিয়ালি ইংরাজি নাম আছে। তিনি নিজেকে মাইকেল বলে পরিচয় দিতেন, অর্থাৎ আমি বলছি কবি মাইকেল মধুসূদন দত্তের কথা। তো আজকে ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে আমি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি চতুর্দশপদী কবিতা, অর্থাৎ বিজয়া দশমী কবিতার এক্সপ্লেনেশন দেব উইথ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, উইথ প্রপার ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট, যে কেন কবিতার নাম বিজয়া দশমী রাখা হলো, কবি কি ভেবে এই কবিতার নামটা বিজয়া দশমী দিল। তো সব কিছুই তোমরা বুঝবে আস্তে ধীরে। তো চলো ভিডিওটা শুরু করি, কবিতাটা স্টার্ট করি। একবার আমি পড়ে নিই, তারপর তোমাদেরকে আমি লাইন ওয়াইজ যতখানি সম্ভব বোঝানোর চেষ্টা করব। তো এন্ড পর্যন্ত দেখলে ডেফিনেটলি তোমাদের এই কবিতা বিষয়ে নিশ্চয়ই একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে।
কবিতার এক্সপ্লেনেশনটা স্টার্ট করার আগে তোমাদেরকে মাইকেল মধুসূদন দত্তের সঙ্গে রিলেটেড কিছু কথা আমি আগে বলতে চাই। কারণ এখান থেকে তোমাদের যেহেতু তখন এমসিকিউ কোয়েশ্চেন আসে, তো প্রশ্ন জিজ্ঞাসাও করতে পারে, তাই একটু ডিটেলসে, ঠিক আছে, মাইকেল মধুসূদন দত্তের বিষয়ে জানি। তো তোমরা নিশ্চয়ই জানো যে মাইকেল মধুসূদন দত্তের জন্ম হয়েছিল কত সালে? 1824 সালের 25 জানুয়ারি। এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। কোথায় হয়েছিল? দ্যাট ইজ বাংলাদেশে কপোতাক্ষ নদের তীরবর্তী যশোর জেলার সাগরদড়ি গ্রাম, ঠিক আছে। তো তিনি যখন ছোট ছিলেন তখন থেকেই তিনি তার মার মুখে তোমার মহাভারত বলো, রামায়ণ বলো, বিভিন্ন ধরনের কাহিনী, গল্প এগুলো শুনে আসছিলেন। আর তিনি ছোটোর থেকে কিন্তু মেধাবী ছিলেন, ঠিক আছে। তো জন্ম হয়েছিল তার বাংলাদেশে, নো ডাউট। পরে তার বাবা তোমার স্বপরিবার সহিত কী করলো, তারা কলকাতায় এসে যায়। আর কলকাতায় আসার পরে তোমার মাইকেল মধুসূদন দত্তকে হিন্দু কলেজে অ্যাডমিশন করানো হয়, ভর্তি করে দেওয়া হয়। তো সেখানে সে পড়াশোনা করে ভালো মতন। আর যেহেতু মেধাবী ছাত্র ছিল, আমি আগেই বললাম। তো আর সেই সময়টার কথা, যখনের কথাটা আমি বলছি, তখন কিন্তু ইন্ডিয়াতে, আমাদের ভারতবর্ষে কার রাজত্ব ছিল? ব্রিটিশদের রাজত্ব ছিল। আর মাইকেল মধুসূদন দত্ত সেই ব্রিটিশ কালচারকে দেখে, ব্রিটিশদের রেহেন সেহেন স্টাইল দেখে না ডাইভার্ট হয়ে গিয়েছিল। ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজি ল্যাঙ্গুয়েজের প্রতি তিনি খুবই ভীষণভাবে আকর্ষিত হয়ে গিয়েছিল। আর আকর্ষিত হওয়ার ফলস্বরূপে তিনি অনেক জীবনে ভুলও করেছিলেন। যেমন আমি বলেছিলাম যে তিনি তার মাতৃভাষা অর্থাৎ আমাদের বাংলা ভাষাকে তুচ্ছ বলে মনে করেছিলেন এক সময়, জাস্ট বিকজ অফ দ্যাট অ্যাট্রাকশন। সেই অ্যাট্রাকশনের জন্য, যেহেতু তিনি ইংরাজি ভাষার প্রতি, ইংরেজি কালচারের প্রতি খুবই অ্যাট্রাক্টেড হয়ে গিয়েছিলেন, তাই তিনি এক সময় তার মাতৃভাষাকে তুচ্ছ বলে মনে করেছিলেন। তার একটা বড় স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা ছিল কি, তিনি ইংরাজিতে তোমার কবিতা, কাব্য ইত্যাদি রচনা করে বড় বিখ্যাত একজন ইংরাজি কবি হবে, ঠিক আছে। এটা তার স্বপ্ন ছিল। আর সেই স্বপ্নকে পূরণ করার জন্য তিনি, যেহেতু আমি বললাম, তাকে ত্যায্যপুত্র হতে হয়েছিল। মাত্র 19 বছর বয়সে তিনি কি করলেন, তোমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। যেহেতু তিনি ইংরাজি কবি হয়ে বিখ্যাত, ফেমাস হতে চেয়েছিলেন, ঠিক আছে, সেটা একটা রিজন। প্লাস সেই হিন্দু ধর্মকে ত্যাগ করার পরে তিনি খ্রিস্টান ধর্ম যখন গ্রহণ করার পর তিনি মাদ্রাসে চলে যান। মাদ্রাস বলতে গেলে এখনই চেন্নাই যেটা আছে, ঠিক আছে, সেই চেন্নাইয়ে চলে যান। এবং চেন্নাইয়ে যাওয়ার পরে সেখানে রেবেকা নামক একজন স্কটিশ মহিলাকে বিয়ে করেন। কিন্তু এই বিয়ে তার বেশি দিন টেকে না। খুবই তাড়াতাড়ি তার এই বিয়ে, দ্যাট ইজ বিবাহ বিচ্ছেদ হয় তার ওয়াইফের থেকে। কারণ যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম যে মাইকেল মধুসূদন দত্তের স্বপ্ন ছিল ইংরাজ কবি হওয়ার, আর তার জন্য তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন, তোমার খ্রিস্টান মহিলাকে বিয়ে করলেন। বিয়ে করার ফলস্বরূপে তার বাবা তাকে ত্যায্যপুত্র করেছিলেন, অর্থাৎ তার সম্পূর্ণ সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করে দিয়েছিলেন। আর বঞ্চিত করার ফলস্বরূপে নিশ্চয়ই জানো, তখনকার ছেলে, ঠিক আছে, যে এখনও ফেমাস হয়নি, বিখ্যাত হয়নি, কবিতা রচনা মর্চনা করে কোনো কিছু উপার্জনও করতে পারেনি, যার কন্ডিশন, আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে, যার ফলস্বরূপে তাকে দিন রাত্র অভাব অনটনের মধ্যে কাটাতে হয়। আর সেই অভাব অনটনের মধ্যে তার স্ত্রী, ওয়াইফও তাকে ছেড়ে চলে যান। এরপর আবার তিনি মিলি হেনরিয়েটো নামক আরেকজন মহিলাকে বিয়ে করেন। এবং বিয়ে করার পর 1856 সালে তিনি আবার কোথায় ফিরে আসেন? আমাদের কলকাতায় ফিরে আসেন, ঠিক আছে। আর তারপরেই তার বলতে গেলে বাংলায় সাহিত্য চর্চা আরম্ভ হয়, ঠিক আছে। তো তার লেখা প্রথম নাটক ছিল শর্মিষ্ঠা। এছাড়াও দেখো, মাইকেল মধুসূদন দত্তের যদি আমি লাইফের বিষয়ে বলি, তিনি বলতে গেলে লাইফ টাইমই বলতে গেলে তিনি তোমার অভাব অনটনের মধ্যে কাটিয়েছে। তার হিন্দু ধর্ম ত্যাগ করার আগের কথা বলছি না, হিন্দু ধর্ম ত্যাগ করার পর থেকে
তাকে মোস্ট অফ দ্য টাইম অভাব অনটনের মধ্যে কাটাতে হয়েছে। যেহেতু তিনি তোমার ইংরাজি ধর্ম গ্রহণ করেছিলেন, ইংরেজদের মতন তার ফ্যাশন ছিল, সব কিছুই ছিল, স্টাইল ছিল। তো জানোই বিলাসিতাপূর্ণ জীবন অতিবাহিত করতে হলে প্রচুর পয়সার অর্থের প্রয়োজন হয়। তো বলতে গেলে সারা জীবনই তার অর্থের অভাবে কাটাতে হয়েছে। তো একটা জিনিস আমি বলি, যদি মাইকেল মধুসূদন দত্তের কথা বলি, তিনি কিন্তু দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন। ঠিক আছে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং এর সঙ্গে তার কিন্তু কথা যদি আমি বলি, তিনি বিভিন্ন ভাষা আয়ত্ত করেছিলেন, বিভিন্ন ভাষাকে আয়ত্ত করেছিলেন তিনি। যেমন যদি আমি বলি ফরাসি ভাষা, ঠিক আছে, ইতালিয়ান ভাষা যদি বলি, ঠিক আছে, এগুলো ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। ল্যাটিন ভাষা, দ্যাট ইজ তোমার ল্যাটিন আমেরিকান যেটা ভাষা আছে, সেই ভাষাকেও তিনি আয়ত্ত করেছিলেন। তো একজন মানুষ যে এত বিভিন্ন ধরনের ভাষা আয়ত্ত করেছিলেন, সে নিশ্চয়ই একটা অসাধারণ কবি হবে বলে এটা আশা করা যেত। আর যার ফলস্বরূপে তার যেহেতু এত ল্যাঙ্গুয়েজের নলেজ ছিল, অন্য বিভিন্ন ভাষার নলেজ ছিল, তার জন্য তো তিনি আমাদের বাংলা সাহিত্যের মধ্যে অমৃতাক্ষর ছন্দ, কী ছন্দ? অমৃতাক্ষর ছন্দ, অর্থাৎ যাকে ইংরাজিতে বলা হয় ব্ল্যাঙ্ক ভার্স, সেই ভার্সটা প্রথম আমাদের বাংলা সাহিত্যতে তিনি নিয়ে আসছিলেন। এছাড়াও যদি আমি বলি প্রহসন, একটা হলো ট্র্যাজেডিক স্টোরি বা কমেডিয়ান বলবো না, কমেডির মন্তব্য, ফানি টাইপ স্টোরি লেখার যে নাটক সাটক লেখার স্টাইল, যে সেই প্রহসনটাও তিনি আমাদের বাংলা সাহিত্যতে দান করেছেন। আর তার সবচেয়ে বড় দান হলো কি? সনেট। অমৃতাক্ষর ছন্দ এনেছেন, সঙ্গে এনেছেন তিনি সনেট। আর এই সনেটটা কোথার থেকে আসলো জানো কি? এই সনেটটা আসছে, এই যে আমি বললাম বিভিন্ন ভাষার নলেজ তার ছিল। তিনি একসময় ফ্রান্স দেশে বসেছিলেন, অর্থাৎ তিনি ফ্রান্সে গিয়েছিলেন। আর যখন তিনি ফ্রান্সে গিয়েছিলেন, সেই ফ্রান্সে গিয়েও তার অবস্থা, যেহেতু আমি বললাম কন্ডিশন বহুতই খারাপ ছিল, তিনি আর্থিক অভাবে পড়েছিলেন কিন্তু ফ্রান্সে থাকাকালীন। তো সেই ফ্রান্সে থাকাকালীন তিনি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ সেটাকে আয়ত্ত করেছিলেন। আর ইটালিয়ান ল্যাঙ্গুয়েজকে যখন আয়ত্ত করলেন না, তখন মনে রাখবা প্রথম সনেট লেখা হয়েছিল কিন্তু তোমার ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ বা ইতালি ল্যাঙ্গুয়েজে। আর তিনি ফরাসি দেশে থাকাকালীন, ফ্রান্সে থাকাকালীন যেহেতু ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে কী করেছিলেন? চর্চা করেছিলেন। তাই তিনি সনেটটাকে আমাদের বাংলা সাহিত্যতে আনতে পারলেন। আর মনে রাখবা সনেটকে প্রথম লেখা হয়েছিল কার দ্বারা? ইটালিয়ান কবি পেট্রাকের দ্বারা। তো সেই নলেজ, ভাষার নলেজ, যেটা তিনি ফ্রান্সে বসে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন, যার ফলস্বরূপে তিনি পেট্রাকের সেই সনেটের যে ক্যারেক্টারিস্টিক্স আছে, বৈশিষ্ট্য আছে, ঠিক আছে, সেইগুলো ভালো মতন অবজার্ভ করেছে। করার পরে যখন তিনি আমাদের বাংলা সাহিত্যের মধ্যে দিলেন পারি, তিনি আমাদের জন্য নিয়ে আসলেন কি? অমৃতাক্ষর ছন্দ, সঙ্গে সঙ্গে সেই সনেট। তো অর্থাৎ বলতে পারো মাইকেল মধুসূদন দত্তের প্রথম সনেট, ঠিক আছে, যেটা তিনি লিখেছিলেন ফ্রান্স দেশে বসে, সেটা ছিল বঙ্গ ভাষা। কী ছিল? বঙ্গ ভাষা। অর্থাৎ সনেটটা তিনি ফ্রান্স দেশে বসাকালীন, অর্থাৎ ফরাসি দেশে বসাকালীনই তিনি লিখেছিলেন। তো যাই হোক, এগুলো বিষয়ের ডিটেল তোমাদেরকে আমি দিলাম। এর সঙ্গে তার মৃত্যু কখন হয়? 1873 সালে, এটা আমি তোমাদেরকে বলে দিলাম। তো যাই হোক, যে এই বিজয়া দশমী কবিতাটা আছে, ঠিক আছে, এই বিজয়া দশমী কবিতা মাইকেল মধুসূদন দত্তের একটা চতুর্দশপদী কবিতা, অর্থাৎ সনেট কবিতা, ঠিক আছে, সনেট টাইপ কবিতা, যেটাকে সনেটকে আমরা বাংলায় কি বলি? চতুর্দশপদী কবিতা। নাও এই সনেটের কিছু বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা কি জানো কি? সনেটের মধ্যে 14টা লাইন থাকে, অর্থাৎ যতগুলো চতুর্দশপদী কবিতা আছে তার মধ্যে 14টা করে লাইন থাকবে, পংক্তি থাকবে। পংক্তি মানে লাইন, ঠিক আছে, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, এখানে প্রত্যেকটা লাইনে তোমরা যদি ভালো মতন দেখবা, প্রত্যেকটা লাইনে 14টা করে মাত্রাও থাকে।
14টা লাইন প্লাস প্রত্যেকটা লাইনে 14টা মাত্রা থাকবে। জিনিসটা বুঝলাম। আর যদি আমি বলি সনেটের প্রথম 8 লাইন যেটা আছে, ঠিক আছে, এই 8 লাইনে কবিতার মূল ভাব বা বিষয়বস্তুর আভাস দেওয়া হয়, ঠিক আছে। আর বাদ বাকি যে তোমার 6 লাইন আছে, সেই 6 লাইনের মধ্যে আমরা কি পাই, তোমার সেই অষ্টকের, ঠিক আছে, বক্তব্যের পরিবেশনা করা হয়। অর্থাৎ প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক বা অক্টেভ, এবং পরের 6 লাইন যেটা আছে সেটাকে বলা হয় সাস্টেট বা স্বরক। তো এই জিনিসগুলো তোমার মনে রাখবা, কারণ প্রশ্ন আসতে পারে যে চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য কী। তো প্রথম বৈশিষ্ট্য আমি কি বললাম, প্রথমত এখানে 14টা লাইন থাকবে, আর প্রত্যেকটা লাইনে কি থাকবে, তোমাদের 14টা করে মাত্রা থাকবে। আর প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক বা অক্টেভ, যেখানে কবিতার মূল ভাব বা বিষয়বস্তুর আভাস পাওয়া যায়। আর পরের 6 লাইন যেটাকে স্বরক বলে, ঠিক আছে, তা সাস্টেট বলে, সেখানে আমরা কি পাই, সেই তোমার অষ্টকের বক্তব্যের পরিবেশনা পাই। তো যাই হোক, এতখানি তোমাদের ডিটেলস আমি বলে দিলাম। আর একটা জিনিস মনে রাখবা, মাইকেল মধুসূদন দত্তকে কিন্তু মহাকবি বলা হয়। কেন মহাকবি বলা হয় জানো? বিকজ অফ তার কি মেঘনাদ বধ মহাকাব্যের জন্য। তো বুঝে গিয়েছো এতখানি। এখন আমি মেন কবিতাটার মধ্যে আসছি। ভিডিওটা লম্বা হবে, বাট এন্ড পর্যন্ত দেখবা, আমি আগেই বললাম, তোমাদের কমপ্লিট আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। বিজয়া দশমী। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। উদিলে নির্দয় রবি উদয় অচলে, নয়নের মণিমোর নয়ন হারাবে। 12 মাস তিথিসতী নিত্য অশ্রু জলে, পেয়েছি উমায় আমি। কি সান্ত্বনা হবে 3টি দিনেতে কহল তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এ মন জুড়াবে। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছি বাণী। মিষ্টতম এই সৃষ্টিতে এই কর্ণকুহরে, এই কর্ণকুহরে দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাও এ দ্বীপ যদি। কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী। তো দেখো, প্রথমত এই বিজয়া দশমীর কবিতার আমি মেন হিন্টটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই কবিতার মাধ্যমে কবি মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাঙালি সমাজের না একটা খুবই প্যারাসা বলতে পারো, মিষ্টি মধুর ভালোবাসার সম্পর্কের চিত্রকে চিত্রাঙ্কিত করেছে। কিংবা বলতে পারো এই কবিতার মাধ্যমে কবি মাইকেল মধুসূদন দত্ত মা এবং তার মেয়ের মধ্যে যে একটা বিরহের বেদনা থাকে, কিংবা একটা বিরহের সম্পর্ক দেখা যায় আমাদের বাঙালি সমাজে, সেই বিরহের সম্পর্ককে কি করেছেন, প্রতিদর্শন করেছেন এই কবিতাতে। তো কবিতা নাম দিয়েছে বিজয়া দশমী। তো আমি বিজয়া দশমী কেন নাম দেওয়া হয়েছে সেই জিনিসটা আমি তোমাদেরকে লাস্টে বলবো, ঠিক আছে, তোমরা ওয়েট করো। তার আগে আমি কবিতার লাইন হিসাবে তোমাদের মিনিংগুলো বলি। যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। গতকাল আমি তোমাদেরকে বলেছিলাম আমরা সকল বাঙালিরা প্রত্যেক বছর অর্থাৎ 12টা মাস অপেক্ষা করি একটা দিনের জন্য, যে দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিসের জন্য? দ্যাট ইজ আগমনী আসার জন্য, অর্থাৎ মা দুর্গা কখন তার বাড়িতে আবার ফিরে আসবে। আমরা ছোট থেকেই জেনে আসছি যে দুর্গাপূজা আসলে তখন কি হয়, দুর্গাপূজা আসা মানে কি, মা দুর্গা তার মায়ের বাড়িতে আসছে, সেটাই তো বোঝানো হয়। আর মা দুর্গা কখন তার মার বাড়িতে আসে, দ্যাট ইজ ষষ্ঠীর দিনে, অর্থাৎ ষষ্ঠী পুজোর দিন আমরা কি করি, মার জানোই কি হয়, আমরা মাকে গ্রহণ করি, তাই। আর গ্রহণ করার পর মা কতদিন থাকে আমাদের সঙ্গে, দ্যাট ইজ সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর দিন কি হয় সেটাও তোমরা ভালো মতন জানো, যেহেতু আমরা সবাই বাঙালি এবং মার সঙ্গে আমাদের আবেগের সম্পর্ক আছে। তো এখানে যেহেতু আমি বললাম যে বাঙালি সমাজে মা এবং মেয়ের মধ্যে
যে একটা বিরহের সম্পর্ক আছে, সেই সম্পর্কে বোঝানোর চেষ্টা করেছে কবি কার মাধ্যমে? মাতা দুর্গা ও তার মা মেনকার সম্পর্কের মাধ্যমে। ঠিক আছে, যেও না রজনী আজি লয়ে তারা দলে, গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। অর্থাৎ মা দুর্গা যখন পর্বতরাজ হিমালয়ের ঘরে আসে, অর্থাৎ মা মেনকার ঘরে আসে, কখন আসে? দ্যাট ইজ ষষ্ঠীর দিন আসে। ঠিক আছে, আর 3 দিন মার ঘরে থাকে, সপ্তমী, অষ্টমী, নবমী, রাইট? যখন মেয়ে তার মায়ের ঘরে আসে, মা খুব খুশি হয়, মেয়েও খুব খুশি হয়, রাইট? এখন যেহেতু আমি বললাম না, নর্মালি যদি দেখো না, একটা জিনিস দেখা যায়, মাদের টান তার মেয়ের প্রতি খুব বেশি থাকে। এখন সবার কথা বলছি না, বাট নর্মালি এটা হয়, মার সঙ্গে তার মেয়ের টানটা না খুব বেশি থাকে। কারণ আমি নিজেও দেখেছি, ফিল করেছি, যখন আমার মা তার মায়ের বাড়িতে যায়, আসার সময় দৃশ্য আমি ভালো মতন দেখেছি। তো যাই হোক, যা বুঝতেই পারছো, তোমরা নিশ্চয়ই দেখেছো কিনা আমি জানি না। তো মার সঙ্গে মেয়ের সম্পর্ক বা টানটা একটু বেশি। তো তাই এখন মা দুর্গা তার ঘরে আসছে, মেনকার ঘরে আসছে। মেনকার ঘরে, মাতা মেনকার ঘরে 3 দিন রয়েছে। 3 দিন পরে, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী, নবমীর পরে কি আসে? দশমী। আর দশমীর দিন কি হয়? মা তার, অর্থাৎ মা দুর্গা কোথায় পাড়ি দেয়? তার স্বামী শিবের ঘরে যাওয়ার জন্য, অর্থাৎ কৈলাসে যাওয়ার জন্য আবার প্রস্তুত হন। অর্থাৎ আমরা জানি যে দশমীর দিন আমরা কী করি? মাকে বিসর্জন দিই। বিসর্জন দিই কেন? যে সেদিন মা কী করে? তার আবার স্বামীর ঘরে রওনা হয়। অর্থাৎ আমাদের বাঙালি সমাজে তোমরা নিশ্চয়ই দেখেছ, এই মাধ্যমে বাঙালি সমাজে কি হয়, বাঙালি সমাজে যারা মেয়েরা আছে তাদের নিশ্চয়ই তোমরা জানো কি হয়, একটা সময় আসলে তাদের বিয়ে হয়ে যায়। অর্থাৎ যেই মা একটা মেয়েকে এতদিন ধরে বড় করেছে, সেই মেয়ের কি হয়, একটা সময় আসলে বিয়ে হয়ে যায়। আর বিয়ের পর সেই মেয়ে তার মা বাবার সংসার ছেড়ে কোথায় চলে যায়? শ্বশুর বাড়ি চলে যায়, তার স্বামীর গৃহে চলে যায়। তো এতদিনের ভালোবাসা দিয়ে যে মা তার মেয়েকে বড় করে তুলেছিল, সেই মেয়ে আজ অন্যের ঘরে চলে যায়। আর সেই মেয়েকে দেখার জন্য তার মা, সেই মেয়েকে পাওয়ার জন্য তার মা 12টা মাস অপেক্ষা করে যে কখন দুর্গাপূজা আসবে, দুর্গাপূজা আসলে তার মেয়ে আবার তার স্বগৃহে ফিরে আসবে, অর্থাৎ মার কাছে ফিরে আসবে। আর 12টা মাস অপেক্ষা করার পর সে আসে মাত্র কয়দিনের জন্য মার কাছে? 3 দিনের জন্য। তো এটা কষ্টকর না? অর্থাৎ আমাদের বাঙালি সমাজে এই জিনিসটাই তো হচ্ছে, বিয়ের পরে মেয়ে তার শ্বশুরবাড়ি অর্থাৎ স্বামীর গৃহে চলে যাচ্ছে, এবং সেই পুজোর সময় 12 মাস পরে মার ঘরে যাচ্ছে। আর মার ঘরে যখনই যাচ্ছে, মা তাকে দেখার জন্য মাত্র 3 দিন সময় পাচ্ছে, অর্থাৎ সপ্তমী, অষ্টমী, নবমী। তো এখানে দুর্গার মাধ্যমে বাঙালি সমাজের সেই চিত্রকে তিনি চিত্রাঙ্কিত করেছেন। তো এখানে এখন এই যে লাইনটা বলেছে, যেও না রজনী আজি লয়ে তারা দলে, এইখানে মাতা মেনকা অর্থাৎ দুর্গার মা মেনকা তোমার কাকে উদ্দেশ্য করে কথাটি বলছে? যেও না রজনী, রজনী মানে রাত। আর তোমরা জানো যে রজনী স্পেলিং যেটা হয় সেটা দীর্ঘিকার হয়, কিন্তু এখানে রস্যিকার আছে। কেন রস্যিকার আছে? বিকজ এখানে রাতকে সম্বোধন করা হয়েছে, তাই এখানে রস্যিকার আছে। অর্থাৎ আমরা যখন রাতকে সম্বোধন করি তখন কি হবে? সেখানে তোমার দন্তের ন হবে, রস্যিকার হবে। ঠিক আছে, তো মা মেনকা তোমার নবমীর রাতকে মিনতি ভাগ করছে। ঠিক আছে, তিনি মিনতি করছেন, রিকোয়েস্ট করছেন যে নবমীর রাত তুমি যেন তোমার তারা দলকে নিয়ে চলে না যাও। কেন চলে না যাও? কারণ তোমরা জানো রাতের আকাশে নর্মালি কি দেখা যায়? নক্ষত্র দেখা যায়, তারামণ্ডল দেখা যায়, আর রাত বললেই চন্দ্র বোঝা যায়। ঠিক আছে, তো এখন তিনি কেন এই কথাটা রিকোয়েস্ট করছেন নবমীর রাতকে, যে তুমি তোমার তারা দলকে নিয়ে চলে যেও না? কারণ আমরা ভালো মতন জানি নবমীর রাত শেষ হলে তো এসে যাবে কি? দশমী। আর দশমী আসলে কি হবে?
মাতা মেনকা কাকে হারাবে? তার আদরের কন্যা, তার স্নেহের কন্যা উমাকে হারাবে, অর্থাৎ মা দুর্গাকে হারাবে। কারণ নবমীর পরে কি আসবে? দশমী আসবে। আর দশমীর দিন কি হয়? মা আবার রওনা দেয় তার স্বামীর ঘরে যাওয়ার জন্য। তো তাই তিনি এখানে রিকোয়েস্ট করছেন, অর্থাৎ মাতা মেনকা তোমার সেই নবমীর রাতকে রিকোয়েস্ট করছেন, তুমি যেন তোমার তারা দলকে নিয়ে না যাও। গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। অর্থাৎ গেলে তুমি, এখানে গেলে তুমি মানে কার কথা বলা হয়েছে? নবমীর রাতকে। গেলে তুমি দয়াময়ী, দয়াময়ী মানে সেই নবমীর রাতকে তিনি দয়াময়ী বলেছেন। মাতা মেনকা বলছেন যে গেলে তুমি দয়াময়ী, অর্থাৎ নবমীর রাত এ পরাণ যাবে। এ পরাণ যাবে মানে কার পরাণ? এখানে মা মেনকার প্রাণ যাবে? আসলে মা মেনকা মরে যাবে কি? নিশ্চয়ই না। এখানে এ পরাণ যাবের অর্থ হলো মাতা মেনকার প্রাণ, অর্থাৎ তার প্রাণ হলো কে? তার কন্যা, তার একমাত্র কন্যা, তার আদরের কন্যা, স্নেহের কন্যা মাতা দুর্গা। সেই মাতা দুর্গাকে তিনি হারিয়ে ফেলবেন, অর্থাৎ তার প্রাণ মাতা দুর্গা চলে যাবেন। কেন চলে যাবেন? কারণ নবমীর পরে কি আসবে? দশমী আসবে। আর দশমী আসলে উমা কিংবা দুর্গা কোথায় যাবে? কৈলাসে যাওয়ার জন্য রওনা দেবে। তো তাই তিনি বলেছেন গেলে তুমি দয়াময়ী এ পরাণ যাবে। তো এখানে এ পরাণ মানে কার পরাণ? মাতা মেনকার পরাণ। আর মাতা মেনকার পরাণটা কে অ্যাকচুয়ালি? সেই দুর্গা। ক্লিয়ার? প্রশ্ন আসতে পারে এখানে এ পরাণ যাবে, কার পরাণ যাবে বলবে? অ্যান্সার লাগবে কি? মা মেনকার পরাণ। আর মা মেনকার পরাণটা কে অ্যাকচুয়ালি? উমা। ঠিক আছে? তো কনফিউজ হবে না। কোয়েশ্চেনে যদি আসে যে কার পরাণ যাবে, তো তোমরা লিখবা কি? মাতা মেনকার পরাণ যাবে। ঠিক আছে? পরাণটাকে বুঝিয়ে দিয়েছি আমি। নেক্সট, উদিলে নির্দয় রবি উদয় অচলে নয়নের মণিমোর নয়ন হারাবে। উদিলে নির্দয় রবি উদয় অচলে। এখানে মাতা মেনকা সূর্যকে, রবি মানে সূর্য, সেই সূর্যকে কি বলেছেন? যে তুমি নিষ্ঠুর, তুমি নির্দয়। কেন নিষ্ঠুর বা নির্দয় বলেছেন? তোমরা ভালো মতনই জানো না, মায়ের সঙ্গে, মাতা দুর্গার সঙ্গে মাতা মেনকার সম্পর্ক খুবই ভালো ছিল, মিষ্টি মধুর ছিল। তো এখন যেই মা তার মেয়েকে এত ভালোবাসে, তিনি জানেন যে নবমী গেলেই কি এসে যাবে? দশমী এসে যাবে। আর আমরা জানি এটা নিয়তির খেল না, দিনের পরে রাত হয়, রাতের পরে দিন হয়। তো নবমীর রাতের পরে তো সূর্যকে উঠতেই লাগবে, আর সূর্য উঠবেই। তার জন্য তিনি সূর্যকে বলেছেন যে তুমি হলে নিষ্ঠুর, তুমি হলে নির্দয়। আর উদয় অচলে বলেছে না রবি, উদয় অচলে মানে কি? পূর্বের আকাশে। সূর্য কোথায় উদিত হয়? সূর্য উদয় হয় পূর্ব দিকে। তো সেটাই বলেছে উদিলে নির্দয় রবি উদয় অচলে, অর্থাৎ পূর্ব দিকে সূর্য যখন উদিত হবে নয়নের মণি মোর নয়ন হারাবে। নয়নের মণি মানে চোখ, চোখের দুটো মণি যেটা দিয়ে আমরা দেখি। নয়নের মণি মোর আমার নয়ন হারাবে। এখানে নয়নের মণি বলতে গেলে কাকে? আমাদের চোখকে না। ঠিক আছে? এখানে নয়নের মণি বলতে গেলে আমাদের চোখকে বোঝায় না। নয়নের মণি বলতে গেলে কাকে বোঝানো হয়েছে? মাতা দুর্গাকে কিংবা উমাকে। অর্থাৎ মা মেনকার নয়নের মণি কে? তার মেয়ে উমা। তো সেটা এখানে বলেছে যে উদিলে নির্দয় রবি উদয় অচলে নয়নের মণি, অর্থাৎ মা দুর্গা কার নয়ন? আমার, অর্থাৎ মেনকার। ঠিক আছে? মেনকার নয়ন হারাবে। অর্থাৎ মা মেনকা বলছে যে যদি পূর্বের আকাশে সূর্য উদিত হয় তাহলে আমি আমার মেয়ে অর্থাৎ উমাকে, আমার নয়নের মণি উমাকে হারাবো। তো লাইনটা বুঝেছ? দেখ, 12 মাস তিথি নিত্য অশ্রু জলে পেয়েছি উমায় আমি। এই যে লাইনটা আমি অলরেডি বলে দিয়েছি, কিন্তু এখন বলছে যে আমি 12 মাস অপেক্ষা করে, ব্যথা বেদনা সহ্য করে, অসহায় হয়ে, তিথি মানে কিন্তু ভিজা, সতী নিত্য অশ্রু জলে, অর্থাৎ 12 মাস চোখের জল ফেলে ফেলে মেয়েকে না দেখার কষ্ট ভোগ করে, মেয়েকে কাছে না পাওয়ার বেদনা সহ্য করার পরে আমি কাকে পেয়েছি? আমার উমাকে পেয়েছি।
সেটাই এখানে বলছে যে 12 মাস তিতিসতী নিত্য অশ্রু জলে পেয়েছি উমায় আমি, অর্থাৎ 12 মাস চোখের জল ফেলার পর, কষ্ট বেদনা সহ্য করার পর, বিরহ সহ্য করার পর আমি কাকে পেয়েছি? আমার মেয়েকে পেয়েছি। কি সান্ত্বনা হবে 3টি দিনেতে। এই 12 মাস অপেক্ষা করার পর আমি কি সান্ত্বনা পেয়েছি, কি পরম সান্ত্বনা পেয়েছি 3টা দিনে। অর্থাৎ কি সান্ত্বনা হবে 3টি দিনেতে কহলো তারা কুন্তলে। সো 3টি দিনেতে কহলো তারা কুন্তলে, এ দীর্ঘ বিরহ জ্বালা এ মন জোড়াবে। এখানে তারা কুন্তলে বলতে এলোকেশীকে বোঝানো হয়েছে, অর্থাৎ মা দুর্গাকে বোঝানো হয়েছে। তো তিনি বলছেন যে 12টা মাস অপেক্ষা করার পরে আমি মা দুর্গাকে, অর্থাৎ আমার মেয়ে উমাকে পেয়েছি মাত্র 3 দিনের জন্য। আর এই 3 দিনের মধ্যে যে সে 12 মাসের বিরহ কষ্ট, তাকে না দেখার সেই কষ্ট কি দূর হয়ে যাবে? আমার যে কষ্টটা আছে আমার মেয়েকে না দেখার সেই বিরহ জ্বালাটা কি আমি 3 দিনের মধ্যে মিটিয়ে নিতে পারবো? অর্থাৎ 3 দিনের দেখা, সপ্তমী অষ্টমী নবমীর দেখা সেই ব্যথা বেদনা বিরহকে কি শেষ করে দেবে? সেটাই এখানে বলেছেন। তারাকুন্তলে মানে বুঝেছ, তারাকুন্তলে মানে এলোকেশী মা দুর্গা বা দেবী দুর্গার কথা এখানে বলা হয়েছে। ঠিক আছে, দেন 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছে বাণী, মিষ্টতম এ সৃষ্টিতে এ কর্ণকুহরে। তো বলছে 3 দিন ধরে স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে। অর্থাৎ স্বর্ণদ্বীপ মানে কি? আমরা নর্মালি জানি দুর্গাপূজার সময় দুর্গা মণ্ডপ যদি বলি, অন্য মণ্ডপে বলি স্বর্ণদ্বীপ জ্বালানো হয়, প্রদীপ জ্বালানো হয়, মণ্ডপে প্রদীপ জ্বালানো হয়। কিন্তু এখানে স্বর্ণদ্বীপ বলতে সেই মণ্ডপের প্রদীপকে বলা হয় নাই, কিংবা পূজার মন্দিরের প্রদীপকে বলা হয়নি। এখানে স্বর্ণদ্বীপ বলতে মা মাতা মেনকা তার মেয়ে উমাকে স্বর্ণদ্বীপ বলেছে। ঠিক আছে, কি বলেছেন? যে 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, অর্থাৎ মাতা দুর্গা মাতা মেনকার ঘরে আসাতে যেন প্রদীপ জ্বলছে, অর্থাৎ তার ঘরে যে অন্ধকার ছিল সেই অন্ধকার দূর হয়েছে। অর্থাৎ লাইনটা ধ্যান দিয়ে শুনবা। 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার। অর্থাৎ মা উমা, মাতা দুর্গা বা দেবী দুর্গা তার মা মেনকার ঘরে আসার জন্য, ঠিক আছে, মাতা মেনকা বলছে যে আমার ঘরে স্বর্ণদ্বীপ জ্বলছে। অর্থাৎ আমার ঘরে কি জ্বলছে? কে আসছে? আমার ঘরে আমার মেয়ে আসছে। তো নর্মালি কী হয়, বাঙালিদের সমাজে যদি আমি বলি না, বাঙালিদের সমাজে যারা অ্যাকচুয়ালিতে মেয়েদেরকে ভালোবাসে, ঠিক আছে, তাদের জন্য তাদের মেয়েরা কি স্বর্ণদ্বীপের সমান। তো তাই মাতা মেনকা তার মেয়ে উমাকে বলেছে যে আমার ঘরে কি চলছে? স্বর্ণদ্বীপ জ্বলছে। অর্থাৎ আমার ঘরে আমার মেয়ে এসেছে যেন চারিদিকে খুশি, ঠিক আছে, আনন্দ এবং ভালোবাসাকে নিয়ে আসছে। তাই আমার ঘরে 3 দিন ধরে কি জ্বলছে? স্বর্ণদ্বীপ জ্বলছে। কারণ মাতা মেনকার মেয়ে উমা তার ঘরে ফিরে এসেছে। আর ঘরে ফিরে আসাতে মা মেনকা যেন তার যত দুঃখ কষ্ট ছিল, যত বিরহ জ্বালা ছিল, সেই 3 দিনের মধ্যে যেন ভুলে গিয়েছে। আর এই যে শুনিতেছে বাণী, মিষ্টতম এই সৃষ্টিতে কর্ণকুহরে। শুনিতেছে বাণী মানে মা দুর্গা যখন তার ঘরে এসেছে, নিশ্চয়ই মাতা মেনকা তার সঙ্গে দিনরাত্র কথা বলছে। তো সে শুনিতেছে বাণী, অর্থাৎ সে মাতা মেনকা তার মেয়ের কথা শুনছে। মিষ্টতম এই সৃষ্টিতে কর্ণকুহরে মানে কানের ফোঁটা, যেই কানের ফোঁটার মাধ্যমে, অর্থাৎ কানের মাধ্যমে মাতা মেনকা তার মেয়ের সেই মিষ্টি মধুর কথাগুলো শুনছে। এই কথাটা এখানে সেটাই বুঝিয়েছেন। দ্যাট ইজ 3 দিন স্বর্ণদ্বীপ জ্বলিতেছে ঘরে, দূর করি অন্ধকার শুনিতেছে বাণী, মিষ্টতম এই সৃষ্টিতে কর্ণকুহরে। তো মাতা দুর্গাকে এখানে কার সঙ্গে তুলনা করা হয়েছে? স্বর্ণ প্রদীপের সঙ্গে বা দ্বীপের সঙ্গে তুলনা করা হয়েছে। যে স্বর্ণদ্বীপ আসাতে মা মেনকার ঘর যেন আবার আলোকিত হয়ে উঠেছে, সেই ঘরে অন্ধকার দূর হয়েছে, আনন্দ খুশি মজা ভরে পড়েছে। দেন দ্বিগুণ আধার হবে আমি জানি, নিবাও এ দ্বীপ যদি। এখন তাহলে এই কথাটা কেন তিনি বলছেন যে দ্বিগুণ আধার ঘর হবে আমি জানি, নিবাও এ দ্বীপ যদি। এর অর্থ হলো, দেখো একটা জিনিস কি হয়, অনেক দিন ধরে অপেক্ষা করার পরে কোনো একটা জিনিসকে আমরা যদি পাই না ক্ষণকালের জন্য,
ক্ষণকালের জন্য পাই আর পরে যদি আবার ওটাকে হারিয়ে দিই না, তখন সেই কষ্টটা না অসহনীয় হয়ে যায়। অর্থাৎ দেবী দুর্গা যখন মা মেনকার থেকে 12 মাস দূরে ছিল, তার ঘর অন্ধকারে ছিল, তিনি অখুশি ছিলেন, ঠিক আছে, তিনি খুশি ছিলেন না, তিনি বিরহ জ্বালা ভোগ করছিলেন। সেই বিরহ জ্বালা জাস্ট কিছুক্ষণের জন্য, 3 দিনের জন্য লাঘব হয়েছে। কারণ সপ্তমী অষ্টমী নবমী 3 দিন মা অর্থাৎ তার মেয়ে মেনকার মেয়ে উমা তার ঘরে আসছে, আর সেই 3 দিনের জন্য তার সেই অন্ধকার জ্বালা বেদনা যত বিরহ ছিল সেটা দূর হয়েছে। কিন্তু এখন সেই উমা অর্থাৎ মা দুর্গা যদি আবার মা মেনকাকে ছেড়ে চলে যায়, তাহলে এই যে এতদিনের অপেক্ষার ফলস্বরূপে যে বিরহ সৃষ্টি হয়েছিল সেটা শেষ হয়ে গেছে, 3 দিনের জন্য শেষ হয়েছে, কিন্তু সেটা চলে যাবে। আবার চলে গেলে মা মেনকা আবার কি হবে, আর স্পেশালি চলে যাওয়ার সময় কি হয়, তোমরা যদি দেখেছো বাঙালি সমাজে, আমি দেখেছি লিটারেলি আমার মা এবং তার আমার দিদাকে কান্না করতে, তো আমি জানি। তো সেটাই তিনি বলছেন যে যদি মা দুর্গা চলে যায় আবার, তাহলে তার ঘরে আরও দ্বিগুণ অন্ধকার নেমে আসবে, অর্থাৎ তিনি আরও কষ্ট পাবেন, আরও বিরহ জ্বালা তিনি ভোগ করবেন, এবং যেই বিরহ জ্বালাটা আগে যতটুকু ছিল তার থেকে আরও বেশি হয়ে যাবে, ঠিক আছে, সেটা এখানে বলেছেন। তাই লাস্টে আবার বলেছে কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী। তোমাদের বুকের মধ্যে একটা ওয়ার্ড নাই, দুটো ওয়ার্ড নাই, কহিলা কাতরে, অর্থাৎ 13 নম্বর লাইন যেটা আছে, নিবাও এ দ্বীপ যদি, তারপর হবে কহিলা কাতরে। আমাদের বুকের মধ্যে বাঙালি সেবার বুকের মধ্যে একটা প্রিন্টিং মিস্টেক আছে, তো তোমরা অ্যাড করে নেবে কহিলা কাতরে নবমীর নিশা শেষে গিরিশের রানী। অর্থাৎ লাস্টের লাইনটা বলছি যে এই জিনিসটা দ্বিগুণ আধার ঘর হবে, আমার ঘরটা আরও 2 গুণ আধার হয়ে যাবে। আমি জানি যদি তুমি এই দ্বীপ নিবাও, এই দ্বীপ বলতে গেলে কোন দ্বীপের কথা বলা হয়েছে, মা দুর্গার কথা বলা হয়েছে। অর্থাৎ মা দুর্গা যদি চলে যায়, ঠিক আছে, তাই তিনি কাতর স্বরে বলছে, কাকে, নবমীর রাতকে বলছে কাতর স্বরে, যে তুমি যদি তোমার দ্বীপ, এখানে আরেকটা সেন্স হলো রাতের কথা যদি আমি বলি, রাতকে কে আলো দেয়, চন্দ্র তারা, রাইট, আলো দেয় কে, এখানে দ্বীপ বলতে গেলে তোমার দেবী দুর্গাকেও বলা হয়। আবার এখানে অ্যাকচুয়ালি বোঝাচ্ছে এই পয়েমের মধ্যে এই দ্বীপের অর্থ, অর্থাৎ নিবাও এই দ্বীপ যদি, অর্থাৎ রাতের সেই চন্দ্র তারাকে বোঝানো হয়েছে, ঠিক আছে, তারা যে আলো প্রদান করে। আর আমরা ভালো মতন জানি রাতের সেই আকাশ থেকে যদি চন্দ্র তারা চলে যায়, তখন কি এসে যায়, তখন এসে যায় সকাল, আর সকাল আসলে কি আসবে, দশমী আসবে, আর দশমী আসলে মা তার ঘর ছেড়ে আবার কোথায় যাবে, কৈলাসের দিকে যাবে, কৈলাস পর্বত অর্থাৎ শিবের ঘরে যাবে। তাই মা মেনকা কাতর স্বরে দুঃখ করে, ঠিক আছে, মন ভাঙা মন নিয়ে নবমীর রাতকে প্রার্থনা করছেন যে তুমি যেন তোমার এই রাতের দ্বীপকে অর্থাৎ চন্দ্র তারাকে নিয়ে না যাও। গ্রীষ্মের রানী বলতে গেলে গ্রীষ্ম মানে কি, হিমালয়, ঠিক আছে, পর্বতরাজ হিমালয়ের কথা বলা হয়েছে। আর তোমরা নিশ্চয়ই জানো দেবী দুর্গার বাবা কে ছিল, হিমালয়, পর্বতরাজ হিমালয়, আর হিমালয়েরই আর একটা নাম কি, গিরিশ। তো গিরিশের রানী কে, মেনকা। তো সেই মাতা মেনকা কাতরভাবে দুঃখের সঙ্গে প্রার্থনা করছে নবমীর রাতকে, তিনি যেন তার সেই দ্বীপ অর্থাৎ রাতের তারা চন্দ্রকে নিয়ে না যায়, অর্থাৎ নবমীর রাত যেন শেষ না হয়। সো দ্যাটস ইট, কবিতার সম্পূর্ণ এক্সপ্লেনেশন। এই কবিতার মাধ্যমে দেবী দুর্গা এবং মেনকার মাধ্যমে আমাদের বাঙালি সমাজে মা এবং মেয়ের কী ধরনের সম্পর্ক থাকে এবং তাদের মধ্যে কি বিরহ বেদনা থাকে সেটা বুঝিয়েছেন। এখন যাই হোক, আমি তোমাদেরকে বিজয়া দশমী, এই কবিতাটাকে কেন নাম দেওয়া হয়েছে বিজয়া দশমী সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের হিন্দুদের ধর্মগ্রন্থ আছে, তোমরা নিশ্চয়ই জানো, পুরাণ। সেই পুরাণের মধ্যে বর্ণনা করা হয়েছে যে আশ্বিন মাসের, ঠিক আছে, আশ্বিন মাসের তোমার শুক্লাপক্ষের তিথিতে, দশমী তিথিতে, শুক্লাপক্ষের দশমীর দিন মাতা দুর্গা কোথায় চলে যায়, তার স্বামীর ঘরে যায়। এটা একটা পুরাণের মধ্যে লেখা আছে, আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে মা দুর্গা কোথায় পাড়ি দেন, তোমার কৈলাসের জন্য পাড়ি দেন। এছাড়াও
সেখানে আরও মেনশন করা আছে যে আমরা নিশ্চয়ই মহালয়া দেখি, রাইট? তোমরা নিশ্চয়ই সবাই মহালয়া দেখেছো। মহালয়ার মধ্যে কি দেখায়? দেবী দুর্গার জন্ম কেন হয়েছে, কেন হয়েছিল? নিশ্চয়ই এখানে একটা আলাদা কাহিনী আছে শিবের জন্য, সেটা সাইড করে রাখো, সেটা আলাদা কাহিনী। আর মহিষাসুরকে বধ করার জন্য তোমরা নিশ্চয়ই জানো যে মহিষাসুর মর্দিনী কাকে বলা হয়? মা দুর্গাকে। অর্থাৎ মহিষাসুর যে ছিল সে একসময় বহুতই খারাপ রাক্ষসে কনভার্ট হয়ে গিয়েছিল, ঠিক আছে? অসুরে কনভার্ট হয়ে গিয়েছিল, যে অনেকভাবে নারী মহিলাদের উপর নির্যাতন চালাতো, ঠিক আছে? নট অনলি নারী বাট অন্য লোকদের উপর নির্যাতন চালাতো। সেই মহিষাসুর থেকে আমাদের সাধারণ লোকদেরকে পরিত্রাণ দিতে দেবী দুর্গার জন্ম হয়েছিল। আর তোমরা নিশ্চয়ই জানো, বা জানো যদিও না, তো কথাটা মনে রাখবা, দেবী দুর্গার সঙ্গে মহিষাসুরের 9 দিন 9 রাত যুদ্ধ হয়েছিল। অর্থাৎ 9 দিন 9 রাত যুদ্ধ করার পর দশমীর দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল। যেহেতু দশমীর দিন দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল, তার জন্য এর নাম পড়ল কি? বিজয়া দশমী। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছো? ক্লিয়ার? তোমরা যদি মহালয়া দেখেছো, তোমরা নিশ্চয়ই জানো যে আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন দেবী দুর্গার জন্ম হয়েছিল, এবং তিনি কি করেছিলেন? শুক্লা দশমীতে, অর্থাৎ তোমার কৃষ্ণা চতুর্দশীর দিন তিনি আবির্ভূত হওয়ার পর তোমার সেই শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। তো এর জন্য এখানে এই কবিতার নাম দেওয়া হয়েছে বিজয়া দশমী। বাট তোমাদের মাথায় আর একটা জিনিস আছে, তোমরা নিশ্চয়ই বলছো, ভাবছো যে স্যার বিজয়া দশমী তো আমরা অন্য কিছুর জন্য মানাই। যেই দিন দশানন রাবণের মৃত্যু হয়েছিল তার জন্য নাকি? সেটা আলাদা জিনিস ডিয়ার। তোমরা নিশ্চয়ই জানো যে আমরা বিজয়া দশমী আর একটা জিনিসের জন্য মানাই। সেটা কি? সেটা ছিল যেদিন রাবণকে রাম কি করেছিল? তোমার তীর নিক্ষেপ করে হত্যা করেছিল, অর্থাৎ রাবণের উপর রামের জয় হয়েছিল। তার জন্য আমরা কি করি? দশমী মানাই না? কিন্তু এখানে যে দশমীটা আছে সেই দশমী কিন্তু টোটালি আলাদা। এখানে দশমী যেটা আমি বললাম, এখানে মা দুর্গার কথা বলা হয়েছে। অর্থাৎ মা দুর্গা তোমার সেই কৃষ্ণ চতুর্দশীর দিন, আশ্বিন মাসের কৃষ্ণা চতুর্দশীর দিন আবির্ভূত হওয়ার পর তোমার শুক্লা দশমীতে মহিষাসুরকে বধ করেছিলেন। সেই বধ করার ফলস্বরূপে যে জয় হয়েছিল তার কথা বলা হয়েছে এখানে। তো ডোন্ট গেট কনফিউজ, ঠিক আছে? ওই দশমী আর এই দশমী আলাদা। কবিতার দশমী যেটা বললাম সেটা কি? মা দুর্গার জয়ের কথা বলা হয়েছে। কার সঙ্গে? মহিষাসুরের উপর। আর তোমরা যেটা ভাবছো রামের সঙ্গে রাবণের যুদ্ধে রামের জয়, সেই দশমীটা আলাদা। ক্লিয়ার? আর একটা কথা আছে, এই দিনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার স্পেশালি দশমীর দিনটা। বলা হয়, তোমরা নিশ্চয়ই শুনেছো মহাভারতের কাহিনী। মহাভারতের মধ্যে একটা শর্ত ছিল, নিশ্চয়ই জানো, যে পাণ্ডবদেরকে কিছুক্ষণের জন্য, কয়েক বছরের জন্য কি থাকতে লাগবে? নিখোঁজ হয়ে যেতে লাগবে। তাদের যদি খোঁজ পাওয়া যায়, তাদেরকে যদি দুর্যোধন চোখে দেখে নেয়, তাহলে তাদের জন্য বনবাস কী হবে? আবার বেড়ে যাবে। তো এই দিনটিতেই, অর্থাৎ তোমার সেই দশমীর দিনটাতেই পাণ্ডবগণরা তাদের আবার সেই আসল রূপ তারা লাভ করতে পারছিল। অর্থাৎ যে শর্ত মতে, যে কন্ডিশনটা পুট করেছিল, যে এতদিন তোদেরকে কী করতে লাগবে? লুকিয়ে থাকতে লাগবে, গোপন হয়ে থাকতে লাগবে, তোদের পরিচয় যাতে কেউ খুঁজতে না পারে বা কেউ তোদেরকে চিনতে না পারে, সেই কন্ডিশনটা, সেই সময়সীমাটা শেষ হয়েছিল কোন দিন? সেই দশমীর দিন। তো সেটারও জয় হয়, কিন্তু এখানে সেই জয়ের সঙ্গে কোনো কানেকশন নেই। এইখানে বিজয়া দশমী বলতে মাতা দুর্গার জয়ের কথা বলা হয়েছে, যেটা তিনি 9 দিন 9 রাত্র মহিষাসুরের সঙ্গে লড়াই করার পর তিনি লাভ করেছেন। সো আই হোপ তোমাদের এই কবিতার সম্পূর্ণ কনসেপ্ট, আইডিয়া, যা ডাউট আছে সব ক্লিয়ার হয়ে গিয়েছে, কোথাও কোনো এখন কনফিউশন নাই। যদি কনফিউশন থাকে তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? তো বহুদিন পর তোমাদের জন্য একটা ভিডিও বানালাম, এখন রাতের 1টা বাজে।
তো যাই হোক, যদি তোমরা ভিডিওটা দেখে ভালো লাগে তোমরা কী করবা জানোই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করো, যাতে তারাও এই কাহিনিটা জানতে পারে, এই ডিটেলসগুলো শিখতে পারে। সো আমি তো বলবই, তোমরা দেখতে থাকো, শিখতে থাকো এবং আগে বাড়তে থাকো, এবং আমার থেকে যতখানি সম্ভব হয় আমি তোমাদেরকে নিশ্চয়ই হেল্প করবো। টিল দেন গাইস, কিপ ওয়াচিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং। থ্যাংকস ফর ওয়াচিং, ধন্যবাদ।